ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আজকের টপিক যেটা খুব ছোট টপিক, সেটা হচ্ছে কনফরমেশনস অফ অ্যালকেনস বা কনফরমেশনাল আইসোমেরিজম অফ অ্যালকেনস। আমরা অ্যালকেন, অ্যালকিন এই সমস্ত হাইড্রোকার্বনগুলো অলরেডি পড়ে নিয়েছি। তো তার মধ্যে কিছু পার্ট, যেমন আইসোমেরিজমের পার্ট, সেটা এখনো বাকি আছে। সেই জায়গাটা আমি পরে বলবো। তার মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখান থেকে এবছর নিচে প্রশ্ন আসার সুযোগ রয়েছে বা চান্স রয়েছে, সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার অফ অ্যালকেনস। যে সমস্ত অ্যালকেনগুলো রয়েছে, বেসিক্যালি আমরা দুটো অ্যালকেন সম্পর্কে স্পেসিফিক্যালি পড়বো। সেটা হচ্ছে ইথেন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের বিউটেন। তো ইথেন আর বিউটেন ছাড়াও আরও কিছু দেখবো এক্সাম্পল, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো মেন ইথেন আর বিউটেনটা দেখবো, এবং এখানে এনার্জি অর্ডারগুলো কীরকম হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো, কনফরমেশন বা কনফর্মার এই জিনিসটা আগে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। কনফর্মার্স কথাটার মানে হচ্ছে কোনো একটা মলিকুল, যে অর্গানিক মলিকুলটা থাকবে, কার্বন ঘটিত যে অর্গানিক মলিকুলটা, সেই অর্গানিক মলিকুলটা কিভাবে 3D স্পেসে তাকে অ্যারেঞ্জ করছে নিজেকে। অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি 3D অ্যারেঞ্জমেন্ট অফ organic molecules to attain স্টেবিলিটি অ্যাটেন্ড করার জন্য বা স্টেবিলিটি গেইন করার জন্য 3D স্পেসে, 3 ডাইমেনশনাল স্পেসে সেই মলিকুলটা কিভাবে নিজেকে বিন্যস্ত করছে। তো এই কনফরমেশনাল আইসোমেরিজম কিভাবে করা হয়, ধরো একটা ফিচার প্রজেকশন ফর্মুলা যদি আমরা বলি, সাপোজ এরকম একটা ফিচার প্রজেকশন ফর্মুলা, যেখানে এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে আমাদের এফ। এরকম ছখানা জাস্ট সাবস্টিটুয়েন্ট আমরা নিয়েছি। আমরা হাইড্রোজেন বা কোনো গ্রুপ সম্পর্কে এখানে বলছি না, এখানে জাস্ট এ বি সি ডি ই এফ করে 6টা সাবস্টিটুয়েন্ট নিয়েছি। এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, এবং এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তো এই কার্বনগুলো রেসপেক্টে আমরা এর কনফর্মার রাখতে পারবো। কনফর্মারটা কিভাবে রাখতে পারবো ভালো করে লক্ষ্য করো। এইটাকেই আঁকার জন্য হয় নিচের অংশটাকে অথবা উপরের অংশটাকে প্রথমে আমরা একটা কোর পার্ট হিসেবে ধরে নেব, ছোট্ট একটা পার্ট হিসেবে ধরবো। আমি এখানে সুবিধের জন্য, বোঝানোর জন্য, উপরের পার্টটাকে তোমাদের মেন পার্ট হিসেবে ধরছি, ঠিক আছে? মেন পার্ট ইন দ্য ফ্রন্টে আছে, অর্থাৎ একটা পার্টকে আমরা ধরবো ফ্রন্টে রয়েছে, আর আরেকটা পার্টকে আমরা ধরবো কিন্তু সে ব্যাক সাইডে রয়েছে। এইটাকে আমরা ধরবো ব্যাক পার্ট, পেছন দিকে রয়েছে। কনফার্মেশন আঁকার জন্য ফার্স্টে এরকম একটা গোল সার্কেল আমরা ড্র করে নেব। ওকে, সার্কেল ড্র করার পর জাস্ট এইরকম ভাবে ঘড়ির কাঁটার মতো জাস্ট 3টে কাঁটা এরকম ভাবে 3 দিক থেকে ড্র করে নেব। 3 দিক থেকে 3টে কাঁটা ড্র করার পর দেখো, ফার্স্টে এই কার্বনটাকে রেসপেক্টে আমরা এবিসি কে বসাবো। এবিসি বসানোর জন্য এ কোথায় আছে, আমাদের ওপর দিকে রয়েছে, সো ওপরে আমরা বসিয়ে দেবো এ। বি কোথায় রয়েছে, ডান দিকে, সো ডান দিকে বসিয়ে দেবো আমরা বি। আর সি কোথায় রয়েছে, বাঁ দিকে, তো বাঁ দিকে বসিয়ে দেবো আমরা সি। এইভাবে হয়ে গেল আমাদের ফ্রন্ট কার্বনটা, যেটা আমাদের ফ্রন্ট কার্বন ছিল। এই ফ্রন্ট কার্বনের স্ট্রাকচার বা কনফার্মেশন আমি এঁকে নিলাম। এইবার হচ্ছে আমার ব্যাক সাইডের কার্বন বা ব্যাক সাইডের কার্বনটার জন্য আমরা কি কাজ করতে পারি। ব্যাক সাইডের এই যে কার্বনটা, এই কার্বনটাতে দেখো 3খানা গ্রুপ রয়েছে, ডি, এ অ্যান্ড এফ। এ যেটা দেখো, যদি মলিকুলটাকে মিডিল থেকে আমি এরকম ভাবে ব্রেক করি, ডি মলিকুলটাকে ওপর দিকে তুলে নিয়ে যায়, তাহলে দেখো এফটা কোথায় পড়ছে, এর ঠিক ওপরে পড়ে যাচ্ছে এফটা। ইটা পড়ছে দেখো বি এর ওপরে, আর ডিটা পড়ছে সি এর ওপরে। ঠিক সেরকম ভাবে জিনিসটাকে ভাবো, যে আমি এটাকে মলিকুলটাকে ফ্লিপ করে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, মলিকুলটাকে আমি ফ্লিপ করে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, ফ্লিপিং করছি মলিকুলটাকে, ঠিক আছে? ফ্লিপিং করছি। ফ্লিপিং করলে কি হবে, এখানে এফটা এর ওপর পড়ছে, ফলে এই এর কাছে একটা ছোট্ট দাগ দিয়ে আমি লিখবো এফ, অর্থাৎ এফ উপরিপাতিত হলো বা ওভারল্যাপ করে গেল এর সঙ্গে, ওপরে গিয়ে পড়লো। বি এর ওপরে কে পড়বে দেখো ই, তবে এখানটাতে বসিয়ে দিলাম ই, ছোট্ট একটা দাগ দিয়ে।
ব্যাক সাইডে আছে বলেছি আমরা, এটা ফ্রন্ট সাইডে, ওই জন্য খুব বড় করে লিখেছি, ওটা ব্যাক সাইডে বলে ছোট করে লিখছি। আর ডিটা পড়ছে দেখো সি এর কাছে, তো এখানে বসিয়ে দিলাম আমি, সরি এটা ডি হবে, ডি। এইভাবে আমরা কিন্তু কনফর্মার আঁকতে পারবো। এই কনফর্মার আঁকার পর এর বিভিন্ন স্ট্রাকচার বা এই কনফর্মারের মধ্যে এই যে ব্যাক সাইড আর সামনের সাইড, এদের মধ্যে যে সমস্ত মলিকুলস, যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, গ্রুপ বলতে বেসিক্যালি এই যে এ আর এফ, সি ডি, বি ই, এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো, অ্যাঙ্গেল বিটুইন front and back groups, এইটাকে আমরা বলছি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি শুরুতে হয় 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি করে মলিকুলটাকে জাস্ট আমরা রোটেট করতে থাকবো, এ থেকে এফ 60 ডিগ্রি সরাতে থাকবো, বি থেকে ই নিচের দিকে 60 ডিগ্রি সরাবো, যদি ডান দিক বরাবর ক্লকওয়াইজ যদি রোটেশন করি, অ্যান্টি ক্লকওয়াইজ করলে এইভাবে সরাতে থাকবো, সি থেকে ডি 60 ডিগ্রি সরবে, এরকমভাবে 60 ডিগ্রি করে যখন আমরা ঘোরাতে থাকবো তখন মলিকুলের কনফরমেশনগুলো চেঞ্জ হতে থাকবে। সেই চেঞ্জ কনফরমেশনগুলোর বিভিন্ন নাম রয়েছে, কি কি রয়েছে নাম সেগুলো একটু দেখে নিই। যে সমস্ত চেঞ্জড কনফর্মার আমরা পাবো তাদের মধ্যে প্রথম যেটা আমরা পাবো, প্রথম পাবো আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ফুললি ইক্লিপসড। ফুললি ইক্লিপসড, ইক্লিপসড মিনস একে অপরের সঙ্গে আঁটো অবস্থায় অবস্থান করা, ঠিক আছে, একে অপরের সঙ্গে একেবারে বেঁধে গেছে, একটা আরেকটার উপর পড়ে গেছে, ফুললি ইক্লিপসড। এছাড়া পাবো আমরা কোথাও কোথাও দেখতে পাবো গজ ফর্ম, গজ কি ফর্ম সেটা বলবো, বিউটানে গিয়ে আসবে পুরো ডিটেলটা। অ্যান্টি ফর্ম পাবো, কোথাও কোথাও দেখতে পাবো আমরা পার্শিয়ালি ইক্লিপসড ফর্ম, এটসেট্রা। এই ধরনের বিভিন্ন ফর্ম কিন্তু আমরা দেখতে পাবো এই বিভিন্ন মলিকুলগুলোর মধ্যে। তো দেরি না করে এবার এই সমস্ত যে কনফর্মেশন বা কনফর্মারগুলোকে নিয়ে কাজ করার জন্য আমরা ফার্স্টে ইথেনকে বেছে নেব। চলো চলে আসি এবার ইথেন। তো জাস্ট একটা পয়েন্ট, কনফর্মার্স অফ ইথেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইথেন মানে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, ওকে। এইটাকে যদি আমরা ফিশার প্রজেকশন ফর্মুলাতে আঁকি তাহলে সেটা দেখতে এরকম হবে, এই CH3 সিঙ্গেল বন্ড CH3, এই একটা কার্বন অ্যাটম আর এখানে রয়েছে আরেকটা কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটম। তো এর ক্ষেত্রে যখন আমরা কনফর্মার গুলো আঁকবো সবার প্রথমে আমাদের কনফর্মেশন কি হবে, দেখো ফার্স্টে একটা গোল করে নিলাম আমি, গোল করার পর এই ওপর নিচে তিনটে দাগ টেনে নিলাম, এখানে চলে এলো একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। দেখো মলিকুলটাকে যদি মাঝ বরাবর কেটে দিই হাইড্রোজেনই কিন্তু হাইড্রোজেনের ওপর পড়ছে, সুতরাং এখানে আলাদাভাবে ভাবার কিছু নেই, এটাও একটা হাইড্রোজেন, এইদিকেও একটা হাইড্রোজেন লিখলাম, এখানেও একটা আমি হাইড্রোজেন লিখলাম, ওকে। এই যে ফর্মটা একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের উপর পড়ে গেল, এইটাকে বলা হয় স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড, এইটাকে বলা হয় ফুললি ইক্লিপসড ফর্ম, এটাকে বলা হয় ফুললি ইক্লিপসড ফর্ম। ফুললি ইক্লিপসড কেন? কারণ একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে একেবারে ওভারল্যাপিং পজিশনে চলে গেছে, বা একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের ঘাড়ে গিয়ে পড়ে গেছে, যার জন্য ইক্লিপসড ফর্ম। এই ঘাড়ে গিয়ে পড়ে যাওয়ার প্রবণতার কারণে কিন্তু এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিপালশন, এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিপালশন এবং এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিপালশন প্যারামিটার কিন্তু প্রচন্ড বেশি। তাহলে এই কারণটা কি হলো, এখানে
রিপালশন বিটুইন হাইড্রোজেন অ্যাটমস, যে সমস্ত হাইড্রোজেন অ্যাটমগুলো রয়েছে তাদের মধ্যে রিপালশন কিন্তু এখানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এরপর মলিকিউলটা কি করবে, দেখো এরপর মলিকিউলটা কি করবে এটা হচ্ছে কথা। মলিকিউলটাতে কি হবে এবার, এই যে বন্ড বা সিএইচ যে বন্ড, ব্যাক সাইডের বন্ডটাকে ধরে আমি কি করব, জাস্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে থাকবো। তাহলে এখানে আমি এবার রোটেট করব 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনটাকে, এই ব্যাক সাইডটাকে, এই ব্যাক সাইডটাকে, এই ব্যাক সাইডটাকে 60 ডিগ্রিতে যখন রোটেট করে দেবো, এই একটা গোল আঁকলাম আমি, সামনের টুকু তো আমার যেমন ছিল তেমন থেকে গেল, পাশেরটাকে এবার চেঞ্জ করতে হবে, এটাকে 60 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, মানে এটা এবার মিডল বরাবর চলে এসেছে, এটাও মাঝ বরাবর চলে এলো, এটাও আমাদের চলে এলো কি মাঝ বরাবর। এবারে দেখো এই যে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই ডাইহেড্রাল, প্রত্যেক কটা ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি আমরা কল্পনা করি থিটা, দ্যাট ইকুয়ালস টু কিন্তু এখানে 60 ডিগ্রি হয়ে গেছে, প্রত্যেক কটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এসেছে। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এলো, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো কিন্তু অ্যান্টি স্ট্রাকচার, অ্যান্টি, ওকে, অ্যান্টি স্ট্রাকচার। অ্যান্টি স্ট্রাকচার কেন, এর চেয়ে স্টেবল স্ট্রাকচার এখানে আর হতে পারবে না। এই হাইড্রোজেন, নিচের হাইড্রোজেন দেখো 180 ডিগ্রি, এই হাইড্রোজেন এই পাশের একেবারে এর যে অপোজিটে হাইড্রোজেন 180 ডিগ্রি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো এই পজিশনটাকে আমরা বলে থাকি অ্যান্টি পজিশন, যখন সেম গ্রুপগুলো একে অপরের সঙ্গে কি করবে, একেবারে অপোজিটে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে। এটা হতে পারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে হতে পারে ইথানের ক্ষেত্রে যেটা হলো, অথবা এটা কখনো কখনো 120 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তারপরে আসতে পারে, সেটা আমরা বিউটেনের ক্ষেত্রে দেখব। এবার আরো একটু বোঝার সুবিধার্থে আমি কি করছি, এইটাকে আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ এইটাকে আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেক কটা হাইড্রোজেনকে আমি ঘুরিয়ে দিচ্ছি, পেছনে হাইড্রোজেনগুলোকে ঘুরিয়ে দিলে আমার কি স্ট্রাকচার আমি পাবো, দেখো সামনে হাইড্রোজেনগুলো যেমন ছিল থাকলো, ওগুলো কোনো রকম চেঞ্জ হলো না, পেছনে হাইড্রোজেনগুলো দেখো, এই হাইড্রোজেনটা চলে এলো নিচের কাছে, এই এটা চলে গেল এর পাশে, এবং এই হাইড্রোজেনটা চলে এলো এর পাশে, দেখো ঠিক আবার এই ফর্মটা ঘুরে চলে এলো, ফুললি ইক্লিপসড ফর্মটা কিন্তু আবার ঘুরে চলে এলো। আশা করি বোঝা যাচ্ছে, এটা ফুললি ইক্লিপসড ফর্মটা কিন্তু আবার ঘুরে চলে এলো, অর্থাৎ এদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরালাম, এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আবার ঘুরিয়ে দিলাম প্রথমটা থেকে 60 দেন 60 টোটাল 120, তখন কিন্তু আবার আগের ফর্ম ফিরে চলে এলো, অর্থাৎ এই দুটোকে আমরা বলতে পারি সেম। আপাত দৃষ্টিতে তো এই দুটো সেম, যদি হাইড্রোজেনগুলোকে আমি মার্কিং না করি তাহলে আপাত দৃষ্টিতে এই দুটো সেম। তো এইভাবে যদি আমি 60-60 করে কন্টিনিউয়াস ঘোরাতে থাকি, তাহলে কিন্তু আমাদের কাছে আমরা দেখব ফুললি ইক্লিপসড দের অ্যান্টি, আবার ইক্লিপসড আবার অ্যান্টি, আবার ইক্লিপসড আবার অ্যান্টি, এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকবে। তো এখান থেকে আমরা যেটা কনক্লুশন করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ কনফর্মার্স in ethane or any alkane, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফাইনাইট, নাম্বার অফ কনফর্মার্স কিন্তু ইনফাইনাইট হয়। আর যদি আমরা স্টেবিলিটি অর্ডার বলি কনফর্মারগুলোর, তাহলে স্টেবিলিটি সবচেয়ে বেশি কিন্তু অ্যান্টি কনফর্মারের, সো অ্যান্টি will be greater than fully eclipsed, anti will be greater than fully eclipsed। আর যদি এখানে আমরা এনার্জি অর্ডার বলি, দেখো এনার্জি, এনার্জি যার যত বেশিতে তত বেশি লাফালাফি করবে, তাহলে সে স্টেবল কম, স্টেবল মানে কি, যে স্থির অবস্থায় আছে, তাহলে এনার্জি যার যত বেশি হবে সে তো স্থির অবস্থায় থাকবে না, সে তো লাফালাফি করতে শুরু করে দেবে। তাহলে এনার্জি অর্ডার যদি বলি তাহলে অবশ্যই fully eclipsed will be greater than anti, অর্থাৎ স্টেবিলিটির অপোজিট হচ্ছে কিন্তু এনার্জি অর্ডারটা। এইটুকু পার্ট কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা গেল আমাদের কনফর্মার্স অফ ইথেন। ওকে, চলো নেক্সট।
নেক্সট হচ্ছে কনফর্মার্স অফ বিউটেন। কনফর্মার্স অফ বিউটেন, বিউটেনে কি কি কনফর্মার হতে পারে দেখো। বিউটেন মানে হচ্ছে CH3, CH2, CH2, CH3, চারটে কার্বন রয়েছে। এটাকে যদি আমরা একটু ফিচার প্রজেকশনে আঁকার চেষ্টা করি, স্ট্রাকচারটা এরকম হবে। CH3, নিচে CH3, দুদিকে দুটো CH2, এই হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে একটা কার্বন। চলো স্ট্রাকচার যেহেতু এঁকে ফেলেছি, তাহলে এবার আমরা কনফরমেশনও খুব ইজিলি এঁকে দিতে পারবো। দেখো ফার্স্টে প্রথম কাজ হচ্ছে আমাদের গোল তৈরি করা। গোল তৈরি করার পর এই দেখো ফার্স্টে ওপরের পার্টটাকে আমি মেজর পার্ট হিসেবে ধরছি, তাহলে তার রেসপেক্টে এখানে CH3, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আমি এঁকে দিলাম। নিচেরটাকে ফ্লিপ করে উপরে তুলবো, তাহলে এইখানে আবার বসাবো কি একটা CH3, এর পাশে বসবে আমার একটা হাইড্রোজেন, এর পাশে বসবে আমার একটা হাইড্রোজেন। এই হয়ে গেল। এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কিন্তু যেটা শেখালাম আমরা ফুললি এক্লিপসড। দিস ইজ ফুললি এক্লিপসড বা হাইলি আনস্টেবল বলতে পারি আমরা, এনার্জি প্রচন্ড বেশি। এবার এটাকে কি করব আমি 60 ডিগ্রিতে আমি রোটেট করবো। এবার এটাকে খুব ইজি জিনিস, 60 ডিগ্রিতে রোটেট করি দাও। আমি ক্লকওয়াইজ রোটেশন করাচ্ছি, ক্লকওয়াইজ রোটেশন করালাম। ক্লকওয়াইজ রোটেশন করালে কি হবে দেখো, গোলটা তো ফিক্স থাকলো, এদিকে CH3 যেমন ছিল থাকলো, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, এই মিডিলে চলে এলো হচ্ছে আমাদের CH3, এখানে চলে এলো হাইড্রোজেন, এখানে চলে এলো আমাদের হাইড্রোজেন। দেখো এটাকে কিন্তু আমরা আর অ্যান্টি বলতে পারবো না, কারণ CH3 অপোজিটে CH3 নেই, বা হাইড্রোজেনের অপোজিটে হাইড্রোজেন নেই, একদিকে আছে বা তিন দিকে তো নেই। এই ফর্মটার নাম হচ্ছে আমাদের গজ। মাইন্ড ইট, দিস ইজ গজ কনফর্মেশন। এটা স্পেসিফিক্যালি বিউটেন বা বিউটেন লাইক যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায়। দিস ইজ গজ। গজের পরে এটাকে আবার আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লকওয়াইজ যেরকম করেছিলাম আমরা। তাহলে কি হবে, এখানে চলে এলো আমাদের CH3, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কাছে চলে এলো আমাদের CH3, এর কাছে চলে এলো আবার হাইড্রোজেন, এর কাছে চলে এলো আমাদের হাইড্রোজেন। দেখো এখানে CH3 আর হাইড্রোজেন কাছাকাছি রয়েছে, CH3 আর হাইড্রোজেন কিন্তু এখানে কাছাকাছি রয়েছে, কাছাকাছি রয়েছে, বাট এইটার মতো ফুললি ইক্লিপসড আমরা বলতে পারবো না, কারণ CH3 এর মধ্যে রিপালশন প্যারামিটার এখানে অনেক বেশি ছিল, ঠিক আছে। বাট এখানে CH3 রিপালশন নেই, CH3 আর হাইড্রোজেন রিপালশন আছে। সো এটাকে আমরা বলবো কিন্তু এখানে পার্শিয়ালি ইক্লিপসড। পার্শিয়ালি ইক্লিপসড, ওকে। নেক্সট এটাকেই আবার আমি 60 ডিগ্রিতে রোটেট করাবো ক্লকওয়াইজ পজিশনে, 60 ডিগ্রিতে ক্লকওয়াইজ পজিশনে আবার রোটেট করাচ্ছি। কি হবে দেখো, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, এই CH3 চলে এলো এবার নিচের দিকে, এই হাইড্রোজেন চলে গেল উপরের দিকে, এই হাইড্রোজেন চলে গেল আমাদের উপরের দিকে। এইবার ভালো করে লক্ষ্য করো, ফুললি ইক্লিপসড, দেন গজ, দেন পার্শিয়ালি ইক্লিপসড পার করার পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো CH3 চলে এসছে, 180 ডিগ্রিতে দুখানা হাইড্রোজেন, 180 ডিগ্রিতে দুখানা হাইড্রোজেন চলে এসছে। তো এটাকে আমরা বলতে পারবো অ্যান্টি কনফর্মেশন। অ্যান্টি কনফর্মেশন এটা হচ্ছে আমাদের হাইলি স্টেবল কনফর্মেশন, এর চেয়ে বেশি স্টেবল কনফর্মেশন আর আসবে না। এটাকে যদি আবার আমরা 60 ডিগ্রিতে রোটেট করাই, তাহলে আবার আমরা সেই গজকে ফিরে পাবো। তারপর আবার 60 ডিগ্রিতে রোটেট করালে 60 ডিগ্রি রোটেট করালে এটাকে ফার্স্টে পার্শিয়ালি ইক্লিপস ফিরে পাবো, আবার তারপর রোটেট করালে আবার গজ ফিরে পাবো, আবার তারপর রোটেট করালে ফুললি ইক্লিপসে আমরা ফিরে যাব। তো বাকি আমি করছি না, এবার এখানে রোটেশন সাইন দিয়ে দেবো 60 ডিগ্রি, দিয়ে আমরা ETC লিখে ছেড়ে দেবো জায়গাটা, কারণ অপোজিটে জিনিসগুলো আবার ফিরে আসবে। তো এখানেও আমরা কি বলতে পারি, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস জিনিসটা চলছে, তো এখানেও কিন্তু আমাদের নাম্বার অফ কনফার্মার্স ইকুয়ালস টু ইনফাইনাইট। নাম্বার অফ কনফার্মার্স কখনো আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো না, ইনফাইনাইট, কারণ কন্টিনিউয়াসলি চলছে। যদি আমরা স্টেবিলিটি অর্ডারের কথা বলি,
তাহলে অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল, দেন অবশ্যই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গজ, কারণ গজের ক্ষেত্রে ওই ধাক্কাধাক্কি ব্যাপারটা অনেকটা কম, তার ফলে অ্যান্টির পরেই চলে আসবে আমাদের কিন্তু গজ, কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যত বেশি অ্যাঙ্গেল তত রিপালশন কম। তারপর আসবে হচ্ছে আমাদের পার্সিয়ালি ইক্লিপসড, দেন আসবে আমাদের হচ্ছে ফুললি ইক্লিপসড। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা এনার্জি অর্ডার বলি তাহলে সেটা অপোজিট হবে টু স্টেবিলিটি অর্ডার। আমরা বলেছিলাম যার এনার্জি যত বেশি সে তত কম স্টেবল, এনার্জি যার বেশি সে তার স্টেবিলিটি কম, কারণ সে লাফালাফি করতে বেশি ভালোবাসে যার এনার্জি বেশি। সো দিস ইজ অ্যাবাউট কনফার্মেশনস অফ বিউটেন। খুব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম, শর্টে বোঝালাম, জিনিসটা বিরাট কিছু ব্যাপার নেই এর মধ্যে। চলো নেক্সট। এবার কিছু এক্সাম্পল, এই দুটো থেকে মেনলি আসে, এছাড়াও কিছু এক্সাম্পল এরকম সেট করে দেয় এক্সামে। দেখো আমি যেটা বলেছি যে বেশিরভাগ জায়গাতেই তোমরা দেখতে পাবে, এখানেও দেখতে পেলে যে অ্যান্টি ফর্মটা হচ্ছে হাইলি স্টেবল, এখানেও তোমরা দেখলে অ্যান্টি ফর্মটা হচ্ছে হাইলি স্টেবল ফুললি ইক্লিপসড থেকে। এখানে গজের থেকে তোমরা দেখতে পেলে কি যে অ্যান্টি ফর্মটা হচ্ছে স্টেবল। ওকে, তো এখানে দু একটা এক্সাম্পল আমরা করব যেখানে আমরা দেখতে পাবো গজ ফর্মটা হাইলি স্টেবল। কি কি এক্সাম্পল দেখো, OH OH এই মলিকুলটা, ফার্স্টে এই মলিকুলটার জন্য দেখি। দেখো এই মলিকুলটার ফার্স্টে কনফর্মার আনবো। ফার্স্ট অফ অল এটাকে ফিশার প্রজেকশনে আমরা লিখে নেব। আচ্ছা ফিশার প্রজেকশনে না লিখলেও চলবে, দরকার নেই, বেকার খাটনি করার কোনো প্রয়োজন নেই। চলো এখান থেকে ডাইরেক্টলি কনফর্মার আমি লিখে দেবো। দেখো এই এই ফার্স্টে এই পার্টটাকে নিয়ে নিই। এই পার্টটাকে নিয়ে নিলে দেখো এখানে CH3 রয়েছে, এখানে একটা, এইটা সি, এদিকে এই পার্টটা রয়েছে, এখানে একটা কিন্তু হাইড্রোজেন রয়েছে, সিমিলারলি এখানেও কি রয়েছে, একটা হাইড্রোজেন রয়েছে। তো সেরকম ভাবে আমরা সাজাবো। যদি আমরা অপোজিট ওয়াইজ সাজাতে থাকি তাহলে OH-টাকে উপরে রাখলাম, একটা CH3-কে এদিকে রাখলাম, একটা হাইড্রোজেনকে নিচে রাখলাম, তার অপোজিটেই OH-টাকে রেখেছি, সো OH-কে এদিকে রাখলাম, আর একটা CH3-কে এখানে রাখলাম, আর একটা হাইড্রোজেনকে আমি এখানে রাখলাম। এভাবে সাজিয়ে নিলাম জিনিসটাকে, ফিশারে রাখলেও সেম জিনিসই পাবে তোমরা। এইটাকে আমি কি করছি এবার 60 ডিগ্রি রোটেট করাচ্ছি। এটা তো স্টেবল নয়, কারণ এটা হচ্ছে আমাদের এখানে কি ফুললি ইক্লিপসড, ফুললি ইক্লিপসড, এটা FE ফুললি ইক্লিপসড। এটাকে যখন 60 ডিগ্রি আমি ক্লকওয়াইজ রোটেশন করাবো, যখন আমি ক্লকওয়াইজ রোটেশন করাবো কি হবে দেখো, এই যে OH আর এই যে OH এই দুটো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এলো, CH3 দুটো কি চলে এলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইখানে খুব ভালো করে লক্ষ্য করো, দুটো OH 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে এই দুটো OH এর মধ্যে কিন্তু একরকম হাইড্রোজেন বন্ডিং হতে পারবে, এই দুটো OH এর মধ্যে কিন্তু একরকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু এখানে পসিবল। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং পসিবল হওয়ার জন্য এই যে এখানে আমরা গজ ফর্মটা লিখলাম, দিস ইজ গজ ফর্ম, আশা করি বুঝতে পারছো। এই গজ ফর্মটা কিন্তু স্টেবিলিটি অনেকটা বেড়ে যাবে, স্টেবিলিটি ইনক্রিজেস হাইলি, প্রচুর পরিমাণে কিন্তু স্টেবিলিটি এখানে ও গেইন করে নিবে কেবলমাত্র ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। যার জন্য দুটো OH কে যদি আমি অপোজিটেও রাখি তাও কিন্তু যেহেতু ওখানে হাইড্রোজেন বন্ডিং হতে পারবে না, স্টেবিলিটি পাচ্ছে না এক্সট্রা, তার জন্য কিন্তু গজ ফর্মটাই কিন্তু হাইলি স্টেবল হবে অ্যান্টি ফর্মের থেকে। তো এখানে যদি স্টেবিলিটি অর্ডার জানতে চাই তাহলে gauge form will be highly stable
then anti, then fully eclipsed। এইটা যেন সকলের মাথায় থাকে যে কোনো 1-2 ডায়লের ক্ষেত্রে গজ ফর্ম will be highly stable or will be the most stable। নেক্সট এক্সাম্পল আর একটা দেখি, তাহলেই হয়ে যাবে। এটা 1 নাম্বার করে দিলাম, এটা 2 নাম্বার করছি। চলো 2 নাম্বার এক্সাম্পল একটা দিচ্ছি, OH FA। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি উপরেরটাতে, সেটা হচ্ছে এই যে OH আর OH ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এই ধরনের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা কোথাও যদি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, এই ঘটনাটাকে বলা হয় কিন্তু একটা নাম দিয়ে চিলেশন। এই ধরনের ঘটনাকে একটা নাম দেওয়া হয় স্পেসিফিক্যালি, যার নাম হচ্ছে চিলেশন। চিলেট তৈরি করে এরা। এখানেও সেম জিনিস হবে, দেখো এই হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, যদি গজ ফর্মটাই ডাইরেক্ট আমি আঁকি, that will be the most stable। দেখো OH, then it will be F, এটা CH3, CH3, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সঙ্গে F এর কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিং, এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা কিন্তু একটা চিলেশন, চিলেট কিন্তু তৈরি হবে। এই চিলেশনের জন্য এই গজ ফর্মটাও কিন্তু হাইলি স্টেবল হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম জিনিস দেখা যাবে। একই জিনিস দেখা যাবে যদি F এর বদলে NH2 নেওয়া হয়। if NH2 is taken instead of F or OH, then also chelation occurs due to intramolecular হাইড্রোজেন বন্ডিং। তার জন্য কি হবে না, এই যে গজ ফর্ম will be more stable than anti, gauge form will be more stable than anti। This is highly important। এই হচ্ছে টোটাল আমাদের কনফরমেশনাল আইসোমেরিজমের গল্প অ্যালকেনের মধ্যে। এর চেয়ে বেশি কনফরমেশনাল আইসোমেরিজম থেকে কোনো কোয়েশ্চেন আসে না। তো এই টপিকগুলোর উপরেই 5টা স্লাইড রেডি করা থাকলো, 5টা নয় বলতে গেলে 4টে, একটা তো নেম স্লাইডই চলে গেল। তো এই 4টে স্লাইড এইটুকু পড়ে গেলেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ, এবং নিট পরীক্ষা হাসতে হাসতে উতরে যাবে। এই কনফার্মের উপর যা কোয়েশ্চেন থাকবে 4 নম্বর একেবারে পকেটে নিয়ে চলে আসছো। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ডেসক্রিপশনের মধ্যে এটার PDF পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এবং কোথাও বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।